হেলাল সাহেব এবার তেজি কণ্ঠে বলেন, মেয়ে রান্না জানে? নুসরাত মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে জিজ্ঞেস করল। ছেলে রান্না জানে? হেলাল সাহেব চোখ উল্টে নিলেন, ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন। ছেলে রান্না জানা না জানা দিয়ে তোমাদের কি কাজ? নুসরাত শ্বাস ফেল, খোপা খুলে যাওয়ায় তা আবার বাঁধতে বাঁধতে উত্তর দিল। আমাদের মেয়ের রান্না জানা আর না জানা দিয়ে আপনাদের কাজ কি? মেয়ে কি ঘরের কাজ জানে? ছেলে কি ঘরের কাজ জানে? হেলাল সাহেব চুপচাপ নুসরাতকে কিছুক্ষণ লক্ষ্য করলেন, তারপর শ্বাস ফেলে বলে উঠলেন। আমাদের মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বোনকে পছন্দ হয়নি। মেয়ে মানুষের মুখ এত লাগামহীন ভালো চোখে মানুষ দেখে না। নুসরাত হালকা হেসে বলে উঠল। আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ছেলের বাপকে পছন্দ হয়নি। পুরুষ মানুষের মহিলাদের কাজের বিষয়ে এত খুঁতখুঁতে হওয়া আমরা বাপ মেয়ে ভালো চোখে দেখি না, ঠিক না আব্বা? নাসির সাহেব নুসরাতের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বললেন। হেলাল সাহেব নাসির সাহেবের দিকে তাকালেন, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন। মেয়েকে একটু মেয়েদের মতো কাপড় পরা আর বসা শিখাবেন। নুসরাত হি হি করে হেসে হেলাল সাহেবের চোখে চোখ রেখে বলল। আপনার ছোট ছেলেকেও বুঝিয়ে বলবেন, অপরিচিত মানুষের এত কাজ ঘেঁষে বসা ঠিক না। আপনাকে দেখে আদবই মনে হচ্ছে, তাই পরের বার আসার সময় ছেলেকেও একটু আদব কায়দা শিখিয়ে নিয়ে আসবেন ভালোভাবে। শিকদার বাড়ি। নিজাম শিকদারের হাতে মিষ্টির বক্স তুলে দিতেই ভুরু কুচকে ভুরু কুচকালেন পুরো লোকটা। নুসরাত লোকটাকে এমন করতে দেখে একটা মিষ্টি টুপ করে প্যাকেট থেকে বের করে ঢুকিয়ে দিল নিজাম শিকদারের মুখে। মৃদু কণ্ঠে বলল। এত চিন্তা কেন করছো তুমি? টুপটাপ খেয়ে নেবে মিষ্টি, তা না করে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছো। একটা কথা শোনো, 2 দিন পর এমনিতেই কবরে চলে যাবে, তাই ভালোভাবে খেয়ে দিয়ে কবরে যাও। এক ঠ্যাং তো এমনিতেই কবরে। নিজাম শিকদারের মুখের ভেতরে ঢোকানো মিষ্টিটা খেয়ে ঢোক গিললেন। মুখের বিবৃতি ঘটিয়ে জিজ্ঞাসা করলেন, কি এমন কাজ সম্পাদন করেছ যে মিষ্টি বিলাচ্ছ তোমরা বাপ মেয়ে? নুসরাত হাসল, গা দুলিয়ে হেঁটে গিয়ে সোফায় আরাম করে বসলো। মৃদু আওয়াজে বলে উঠল। আগে 1000 টাকা বের করো, তাহলে বলবো, না হলে সুখবর জানার কোনো দরকার নেই। নিজাম শিকদার তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে 1000 টাকার নোট বের করে নুসরাতের দিকে এগিয়ে দিলেন। সুরভি বিরক্ত কণ্ঠে বলল। আমার দাদার থেকে টাকা নিতে তো লজ্জা লাগছে না? নুসরাত নির্দ্বিধায় উত্তর দিল। না, মোটেও লাগছে না। সুরভি শব্দ করে শ্বাস ফেল। ইশাই বলল কি হয়েছে বলার জন্য। নুসরাত মৃদু তেজি কণ্ঠে বলে উঠল। মেহমান আসলে তোমরা খেতে দাও না? আমাকে আগে আপ্যায়ন করো, তারপর বলবো। সুরভি নুসরাতের গোড়ামিতে বিরক্ত হলো। রাগী চোখে চেয়ে যখন উঠতে যাবে, নুসরাত থামিয়ে দিল, হাত দিয়ে ইশারা করলো বসে যাওয়ার জন্য। ব্যগ্রস্বরে বলে ও। আমার জন্য সুখবর, কিন্তু তোর দাদার জন্য শোক খবর, তাই নিজেকে রেডি করে নিতে বল। নিজাম শিকদার নুসরাতের হেয়ালিতে অস্থির হয়ে উঠলেন। মৃদু আওয়াজে সুরভির উদ্দেশ্যে বলেন। আমার ভিপি ভিপি হাই হচ্ছে, তাড়াতাড়ি বলতে বলো ওকে। সুরভি দৌড়ে উঠে আসলো, হাত দিয়ে নিজাম শিকদারের পিঠে হাত বুলিয়ে দিয়ে ফ্যাসফেসে কণ্ঠে শুধায়। বলবি তুই? নুসরাত মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল সুরভির কথা। সে তার মর্জির মালিক, কেউ তার উপর কৃতিত্ব জাহির করতে পারে না। তাই নৈশব্দে অনেকক্ষণ বসে থাকলো। দেখে বোঝা গেল বর্তমানে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। সুরভি শক্ত কণ্ঠে ডেকে উঠল। নুসরাত! নুসরাত আরাম করে বসে রইল, হাত বাড়িয়ে এসির পাওয়ার কমিয়ে দিয়ে মৃদু আওয়াজে আওড়ায়। একটু আগে যে মিষ্টি খেয়েছেন তা জাহিন আর ইসরাতের বিয়ের ফাইনাল হওয়ার মিষ্টি। আগস্টের 20 তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। নিজাম শিকদার মুখ পাংশুটে বানিয়ে চেয়ে রইলেন। নুসরাত মৃদু আওয়াজে বলে উঠল। তুমি লেট করে গিয়েছো বুড়ো হ্যান্ডসাম। জাহিন আর ইসরাত অনেক আগেই বিয়ে হয়ে গেছে ওদের। নিজাম শিকদার আনমনে জিজ্ঞেস করলেন। কবে? নুসরাত দীর্ঘশ্বাস ফেল, ঈশ্বর ঢিলে হওয়া কণ্ঠে আওড়ালো। সাল 2012, মাস জুলাই, তারিখ 20, দিন শুক্রবার। সর্বি ব্যঙ্গ করে বলে উঠল। তারিখ দেখি, খুব ভালোই মনে রেখেছিস। নুসরাতের মুখ ফসকে বের হয়ে আসলো। আমার বিয়ের তারিখ আমার মনে থাকবে না, গাধা নাকি? কথাটা বলেই মুখ চেপে ধরল। এক পলক সর্বির দিকে চোখ বুলালো। মেয়েটা তার দিকে তাছাড় চোখে চেয়ে আছে। নুসরাতকে
নুসরাত পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। নিজাম শিকদারের শোকাহত মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হাসলো, হাত দিয়ে প্লেন ওড়ার মতো দেখিয়ে বলল, তোমার কোকিলার সুরি ভৌ হয়ে গিয়েছে, নতুন কাউকে খুঁজে বের করো, কারণ কোকিলা সুরি এখন জাইনের স্ত্রী। আশা করি আজ রাতে আরামের ঘুম হবে। তারপর আবার হেসে বলে উঠল, কিভাবে আরামের ঘুম হবে? তোমার ঘুম আজ হারাম হয়ে যাবে। নিজাম শিকদার নুসরাতের দিকে কি উৎকাল চেয়ে মৃদু আওয়াজে সুধান। ঠাট্টা করছো আমাকে নিয়ে? নুসরাত হাসতে হাসতে ড্রয়িং রুম থেকে বের হওয়ার আগে পিছু ফিরে আওড়ালো। সে সাহস আছে আবার? নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে আসর বসেছে। টেবিলে তখনকার রেখে যাওয়া নাস্তার জিনিসপত্র একের পর এক জিনিস তুলে নাসির মঞ্জিলের সবাই নিজেদের মুখের ভেতর ঢোকাচ্ছে। ইসরাতকে ইরহাম ইশারা করে মুখের খাবার গিলে নিয়ে শুধালো। ইসরাত নিজের হাতের মুঠোয় টাকাগুলো দেখিয়ে হাসলো। অনেকগুলো খাম দিয়েছে সৈয়দ বাড়ির সবাই দেখতে এসে। ঠোঁট কামড়ে হেসে খামগুলো রাখলো সবার মাঝখানে। খাম খুলতে খুলতে উত্তর দিল, এখনো জানি না, খুলে দেখি কত দিয়েছেন সবাই। সবার খামের উপর যার নাম লেখা। প্রথমে হেলাল শেখ ও লিপি বেগমের পক্ষের খাম খোলা হলো। সেখান থেকে বের হয়ে আসলো 10,000 টাকা। শোয়েব সাহেব আর ঝর্ণা বেগমের খাম থেকে বের হয়ে আসলো 7,000 টাকা। সৈয়দ সাহেব আর রুহিনী বেগমের খাম থেকে বের হয়ে আসলো 12,000 টাকা। নুসরাত কিয়ৎকাল বড় বড় চোখে টাকার দিকে চেয়ে আওড়ালো। বড়লোকস মানুষজন। সবাই হাসলো। টাকাগুলো একত্রিত করলো। হঠাৎ জাইন লেখা একটা খামে আহানের চোখ আটকালো। মোমোকে ইশারা করতে সেই খাম হাতে নিল। সেটা তার হাত থেকে হস্তান্তর করার জন্য হামলে পড়ল সবাই। নুসরাত থাবা মেরে খামটা নিজের কাছে নিয়ে আসলো এক প্রকার উড়িয়ে। ইসরাতের দিকে তাকে এসাই জানতে চাইল খুলবে নাকি খুলবে না। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়তেই খাম খোলা হলো। সেখান থেকে টাকা বের হয়ে আসলো না। জাইন লেখা একটা নেকলেস আর একটা চিঠি বেরোলো। নুসরাত চিঠিটা ইসরাতের হাতের মুঠোয় দিয়ে দিল। মনে মনে ইচ্ছে জাগলো জানার কি লিখেছে বেটা, কিন্তু নিজের ইচ্ছে দাফন করে ঠোঁট চেপে নীরব হয়ে বসে রইল। ইসরাত চিঠিটা খুলতেই টানা টানা হাতে কিছু লেখা ভাসলো অক্ষি কোটরে। প্রথমে বড় বড় অক্ষরে লেখা, প্রিয় সহধর্মিণী, আমার লেখার হাত জঘন্য আমি জানি, তাই আমার লেখা নিয়ে হাসাহাসি করবেন না। আমি এই চিঠিটা আপনাকে লিখেছি এই জন্য যে আমার আব্বু আম্মু আপনার বাসায় এসে অনেক উল্টাপাল্টা কথা বলবেন, তাতে আপনি মন খারাপ করবেন না। আপনাকে দেখতে আসার পর আমি আপনার হয়ে কথা বলতে পারবো না। আমি এটা ওয়াদা করেছিলাম আমার আব্বুর সাথে, আর তাতে আমি দায়বদ্ধ। আপনার মনে প্রশ্ন জাগছে, চাইলেই আমি আপনাকে মেসেজ করে জানাতে পারতাম, কিন্তু এভাবে কেন? হয়তো জাগতেই পারে। আমি লজ্জার সাথে এই স্বীকারোক্তি দিচ্ছি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মোবাইল নাম্বার দুটোর কোনটাই আমার কাছে নাই। তাই আমার এই গাফিলতি আপনি নির্দ্বিধায় ক্ষমার চোখে দেখবেন। ইতি আপনার প্রিয়। ইসরাত চিঠি পড়ে মুচকি হাসি দিল। নুসরাত আর ইরহাম চোখাচুকি করলো। তারপর দুজনে শুরু হলো ইসরাতকে নিয়ে ঠাট্টা করা। দুজনেই ঠোঁটে হাত চেপে হি হি করে হেসে উঠল। ইরহাম মৃদু আওয়াজে বলল। নুসরাত কিছু বলার পূর্বেই ইরহামের মোবাইলে কল আসলো। তর্জনী আঙ্গুল চেপে চুপ দেখালো। সবাই চুপ হতেই কল পিক করে কানে ধরল ইরহাম। ওপাশের কথা শুনেই মুখ কালো করলো। শঙ্কিত গলায় বলল, ফোনটা পকেটে পড়ে নাসির মঞ্জিল থেকে দ্রুত পদক্ষেপে বের হতে হতে সবার কাছ থেকে বিদায় নিল। নুসরাত কিছু বলার পূর্বে ইরহাম হন্তদন্ত পায়ে ছুটল, বিড়বিড় করে আওড়ালো। সাদা সাদা মেঘের থোকা নীল দিগন্তে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। হিমেল বাতাস বইছে প্রকৃতিতে। বাইরে মেঘের আনাগোনা চলল। পরিবেশ আগের নেই গরম। ঠান্ডা বাতাসে পরিবেশ একটু শীতল হওয়ার বদলে তা আরও দ্বিগুণ স্তরে গরম হচ্ছে। সেই গরমে সে ভর করেছে নাসির মঞ্জিলের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসিরের উপর। বিরক্তিতে মুখ ঠোঁট কুচকে বসে আছে সে। সামনে বসা আহান নিজেও বোকার মতো মুখ বানিয়ে চেয়ে আছে বইয়ের পানে। নিজেই বুঝতে পারছে না তার ভুলটা কি। নুসরাতের এমন ক্ষিপ্ত চাহনি বা কেন তার দিকে। কাচুমাচু ভঙ্গিতে যখন বসেছিল আহান, তখন নুসরাত শক্ত কণ্ঠে বলে ওঠে, পর এরকম গাধার মতো এই রসায়ন কেমিস্ট্রি দিকে তাকিয়ে আছিস কেন? আর নুসরাতের ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক বলে উঠল। আহান কথা শেষ করতে তার কানে ভেসে আসলো দাঁত দিয়ে কটমট করা শব্দ।
ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে ভেবে জিহ্বা কাটল। তারপর চুপচাপ পড়তে মনোযোগী হলো। মনে মনে ভাবল কোন ঠাডা এসে পড়েছে আপির উপর যে তাকে এই রাক্ষস মহিলার কাছে পড়তে রেখে গিয়েছে। তার বাপকেও বলিহারি পড়াশোনার জন্য এদের কাছে আর পাঠাতে হলো। ইরহাম ভাইয়ের কাছে পাঠালে কি এমন হতো? নিজেই নিজের জিভ কাটল। আবার দুপাশে মাথা দোলাতে দোলাতে নিজেকে সূত্রে মিনমিনিয়ে কণ্ঠে বলে ওঠে। নুসরাত মোবাইল এক হাতে চাপতে চাপতে আহানকে উদ্দেশ্য করে বলল। একাদশ অধ্যায় বের কর সেটা। আহান একাদশ অধ্যায়ে বের করল। নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁল। নুসরাত সামান্য চোখ ঘোরালো আহানের দিকে। নিজের মেয়েলি চোখগুলো দিয়ে ইশারা করলো পড়া শুরু করতে। আহান মিনমিন করে নুসরাত জানে নাকি জানে না তা জানার জন্য শুধালো। নুসরাত মোবাইলের দিকে চোখ রেখে উত্তর দিল। খনিজ সম্পদ, জীবাশ্ম। হয়েছে, এবার পড়া শুরু কর। আহানের এতেও হলো না। নুসরাতের পানে গোল গোল চোখে চেয়ে জানতে চাইল। তোর মতো মাথা মোটা পেয়েছিস? আমি নুসরাত নাসির, যা একবার জীবনে দেখি তা কখনোই ভুলি না। আর নুসরাতের কথাই ভেঙচি কাটল। অতঃপর বই পড়া মনোযোগী হতে বইয়ের পাতা উল্টালো। শুধু কিছুই পড়ার মতো মনে হলো না তার কাছে। তাই নুসরাতকেই প্রশ্ন করতে তৎপর হয়। কলম মুখে ঢুকিয়ে চোখের গোল চশমা জোড়া নাকের ডগায় নামিয়ে প্রশ্ন করল। নুসরাত মোবাইলের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল। হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে। এবার তুই পড়, আমার বাপ না হয় আমি লাঠি দিয়ে তোরে পিডামো। আর নুসরাতের উপর বিরক্ত হয়ে বই দেখতে ব্যস্ত হলো। অ্যালকিনের রাসায়নিক ধর্মের পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট দ্বারা জারণ বের করে একটুক্ষণ চোখ বোলালো। সব তার ছোট মাথার দুহাত উপর দিয়ে চলে গেল। নুসরাতের পানে চেয়ে শুধালো। নুসরাত মোবাইল হাত থেকে ফেলার মতো ছুঁড়ে ফেল রিডিং টেবিলে। আহান কেঁপে উঠল সেই শব্দে। নুসরাতের দিকে তাকাতেই রেগে আগুন হওয়া লাল মুখ তার অক্ষিপটে ভাসল। কিছু বুঝে ওঠার আগেই নুসরাত এক হাতে আহানের ঘাড় চেপে ধরে টেবিলের মধ্যে কয়েকটা লাগিয়ে দিল। রাগে হিসহিস করতে করতে বলে উঠল। আইনস্টাইনের বাচ্চা, এত প্রশ্ন আসে কোথা থেকে তোর? হ্যাঁ, বইয়ে যা দিয়েছে তাই পড়বি, তা না করে প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছিস। একবার মুখ বন্ধ করার নামও নেই। এই সমস্যা কি তোর? পড়তে এসছিস নাকি আমার ইন্টারভিউ নিতে এসছিস? নুসরাত আহানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আচ্ছা মতো কয়েকটা ধুলাই দেওয়ার জন্য। বিছানা ঝাড়ু খোঁজ করতে লাগলো অক্ষি কোটর ঘুরিয়ে। নুসরাতের হাতে মার খাওয়ার ভয়ে ততক্ষণে রুম থেকে বই নিয়ে পালিয়েছে আহান। নুসরাত পিছু ফিরে আহান আছে কি নেই তা দেখার প্রয়োজন বোধ করল না। অগোছালো হাতে পুরো রুমে জুড়ে ঝাড়ু খুঁজল। কাঙ্ক্ষিত জিনিস নাগালে না পেয়ে ধূপ করে শুয়ে পড়ল বিছানার উপর। চোখ বন্ধ করে গালি দিল ঝাড়ুর উদ্দেশ্যে। বালের ঝাড়ু, প্রয়োজনের সময় চিপায় ঢুকা থাকে। চোখ খুলে পাশ ফিরতেই আহানকে দরজাতে উকিয়ে দিতেই দেখল নুসরাত। তীক্ষ্ণ চোখে তাকিয়ে সাবধান করল। নিউটনের বাচ্চা, হাতের কাছে পেয়ে নিই তোকে ডেমোক্রিটাসের অ্যাটম বানাবো। ইসরাত রুমে প্রবেশ করতেই তার পিছু পিছু এসে রুমে প্রবেশ করল আহান। এতক্ষণ ভয় রুমে প্রবেশ করেনি সে। ইসরাতের সমান হওয়া দরুন সামনে কিছু না দেখাই উকি দেয় পেছন থেকে। চোখে ভাসে বিছানায় ঝুলে শুয়ে থাকা নুসরাতকে। ইসরাত রুমের বেহাল অবস্থা দেখে তা গুছিয়ে রাখতে রাখতে শুধায়। আহানকে মেরেছিস কেন? নুসরাত আর চোখে তাকাই ইসরাতের পেছনে। আহানকে দাঁড়িয়ে থাকতে দেখে লাফ মেরে উঠে দাঁড়ায়। ব্যাঙে নেয় লাফিয়ে এসে আহানকে ধরতে যাবে। ইসরাত দুহাতে দূরে ঠেলে দিল নুসরাতকে। চোখ দিয়ে শ্বাস হলো সামনে পা না বাড়ানোর জন্য। নুসরাত ধরেই পাত্তা দিল। অনীহা নিয়ে আবার এগিয়ে আসতে নিবে। ইসরাত শক্ত কণ্ঠে বলল। নুসরাত, মার খাবি। নুসরাত নিজেও ইসরাতকে ভেঙিয়ে বলে উঠল। নুসরাত, মার খাবি। পর মুহূর্তেই নুসরাত চিৎচির করে উঠল। খ্যাপা সারের মতো গর্জে উঠে বলল। কি নুসরাত, জানিস কি জিজ্ঞেস করে আমায়? ইথিনের সাথে পানি যোগ না করে কেন অন্য কিছু যোগ করলো না কেন?
মানে যা তা বললেই হলো, চাচার একমাত্র ছাও না হলে আজ এর কাম তামাম করে দিতাম, শালা খবিস। আহান মুখ কাচুমাচু করে ইসরাতের পেছন দাঁড়িয়ে রইল। একটা বাক্য বের করলো না মুখ দিয়ে। পাচ্ছে না নুসরাত ওয়াশরুমের জুতো দিয়ে তার পিটাই করে। তার এসব চিন্তার ভেতরেই ইসরাতের কণ্ঠ ভেসে এলো কানে। তো করতেই পারি, পড়তে এসেছে প্রশ্ন তো করবেই। আন সহমত জারি করে মাথা নাড়ালো। নুসরাত এসব দেখে মুখ ফুলিয়ে শ্বাস ফেল। এইমাত্র বড়সড় একটা গালি বের হচ্ছিল তার মুখ দিয়ে। নিজের মুখের মধ্যে হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বাল করবে বাল, বালের পড়াশোনা করবে, বালের জাতের প্রশ্ন করবে, আবার তার এই জাতের প্রশ্নের উত্তর দিতে হবে আমাকেই। এই আইনস্টাইনের সহকর্মীকে বল নিজেই একটা বিক্রিয়া তৈরি করে নিতে, যেখানে অ্যালকিনে বা না ব্যবহৃত সকল অ্যাসিড ব্যবহার করে নতুন আরেকটা বিক্রিয়কের উৎপন্ন করবে। ইথিনের সাথে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মিশিয়ে বানাবে নতুন একটা বিক্রিয়া। তারপর বিক্রিয়ার নাম দিবে বালেস্টাইনের বিক্রিয়া। ইসরাত রাগে চোখেছি শক্ত চোয়ালে ডেকে উঠল। নুসরাত, নুসরাত নিজেও ঝাড়ি মেরে উঠল। চিৎকার করে জিজ্ঞেস করলো, কি? ইসরাত আহানকে ইশারা করলো রুম থেকে বের হওয়ার জন্য। আহান রুম থেকে বের হওয়ার সময় কার্টুনের মতো মুখ বানিয়ে নুসরাতকে ভেঙচি কেটে দৌড় দিল। নুসরাত পেছন থেকে ষাঁড়ের মতো চিৎকার করছে, দেখেছিস ইসরাত, দেখেছিস? এইটুকু বাচ্চা আমার ভেঙচি কাটে। এই ঘরে তো আগে বড়দের কাছে ইজ্জত ছিলই না, আর আগে যা ছিল এখন তাও নেই। বাচ্চা বাচ্চা পোলাপান আমায় বেজ্জতি করে ছেড়ে দিচ্ছে। আহান যেতেই ইসরাত দরজার নব ঘুরিয়ে রুম লক করলো। নুসরাতের কথা না শোনার মতো উড়িয়ে দিল। বিছানায় বসতে বসতে অন্য কথা তুলল। মোবাইল হাতে নিয়ে নুসরাতকে হাতের ইশারায় কাছে ডাকলো। নুসরাত কাছে গিয়ে বসতেই ইসরাত জুতোর একটা অনলাইন শপে ঢুকে নুসরাতকে শুধালো। কোনটা নিবি? পছন্দ কর। নুসরাত নাক কুচকাল, যার মানে সে কিনবে না। ইসরাত পেজ স্ক্রল করতে করতে শুধালো। তাহলে কি করবি? নুসরাত বিটকেল মার্কা হাসি দিয়ে বলে উঠল, টাকা দিয়ে দে। ইসরাত মাথা নাড়ল। মোবাইলের স্ক্রিনে আবারও চোখ ফেরাতেই কালো কালারের একজোড়া হাই হিল নজর কাড়ল। কমেন্টে জিজ্ঞেস করলো, প্রাইস? নুসরাত পাশ থেকে বসে ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল। এখনই এসে বলবে চিপায় আসুন ম্যাম। ইসরাত নুসরাতের কথাই উত্তর করল না। কিয়ৎকাল অতিবাহিত হতেই পেজের মহিলা লিখল, ইনবক্সে আসুন। নুসরাত চুটকি বাজিয়ে মৃদু চিৎকারের সহিত বলে উঠল, দেখেছিস, বলেছে চিপায় আসুন। গতকাল রাতে নুসরাতের সাথে ঘুমিয়েছিল ইসরাত। সকাল থেকে নুসরাতের দেখা নেই। নুসরাতের বিড়াল মানে বন্দুকজি ও নুসরাতের খুঁজে মিউ মিউ করে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে। ইসরাত সারা বাড়ি জুড়ে অনেকক্ষণ নুসরাতের খোঁজ করলো, কোথাও পেল না। তারপর হয়রান হয়ে বসে গেল ধূপ করে সোফার উপর। বিড়ালটাও ইসরাতের পাশ ঘেঁষে এসে বসলো। পায়ের কাছে কাচমাচু হয়ে শুয়ে পড়ল আরাম করে। ইসরাত ঝুঁকে বিড়ালটা কোলে তুলে নিতে নিতে আবারও এক পলক কিচেনের দিকে চেয়ে দেখল নুসরাত আছে কি নেই। সেখানে নুসরাতের উপস্থিতি না দেখে বিড়ালটা কোলে তুলে অগ্রসর হলো লনের দিকে। এর মধ্যে বাড়িতে এসে উপস্থিত হলো আহান। স্বাস্থ্য ভালো হওয়ার দরুন তাদের হেঁটে আসায় ঘেমে গিয়েছে মোটা তাজা শরীর। ইসরাত এক হাতে বিড়াল চেপে ধরে নিজের সাথে, অন্য হাত বাড়িয়ে দিয়ে আহানের গাল স্পর্শ করে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আহান হাঁটুতে হাত চেপে ধরে ঝুঁকে শ্বাস ফেলে। শ্বাস প্রশ্বাস চলাচল স্বাভাবিক হতেই মৃদু শব্দে আওড়ায়। ইসরাত ঠোঁটে ঠোঁট চেপে হেসে উঠল, ভ্রুক্ষেপহীন গলায় জানতে চাইল, তো? আন শব্দ করে শ্বাস ফেল। এখনো হয়রানি দূর হয়নি তার। ইসরাতের হাতে বিড়াল দৃষ্টিপটেই পড়তেই সাবধানে দুহাত দূরে চলে গেল। এতক্ষণ সে দেখেনি বিড়ালের উপস্থিতি এখানে আছে বলে। বিড়ালের সংস্পর্শে তার নাকে চুলকায়, তাই এই সতর্কতা অবলম্বন দূরত্ব রেখে মিনমিনিয়ে শুধালো। ইসরাত দ্বিধাহীন কণ্ঠে সামান্য ভুরু কুচকে জানতে চাইল, তা হবে কেন? আন ইসরাতকে ভালো করে বোঝানোর জন্য চোখ বড় বড় করে আওড়ালো। ইসরাত এবারও নিরর্থক অভিমত পোষণ করল। দুকাত শ্রাগ করে বলে উঠল,
নিয়ে যেতেই পারেন, ভাই আর মিসেস উনি। এখানে আমার হাত ঢোকানো বেমানান। আন ইসরাতের শেষের কথা শুনল না, মুখ ঝামটা মেরে চলে গেল বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এই আপিও বুঝে না কিছু, এত করে বলেছে আপুকে তুলে নিয়ে গিয়েছে, চিন্তা করবে না, তা না করে হে হে করে হাসছে। হাতের মুঠোয় আঠালো কিছু অনুভূতি হতেই ঝিমিয়ে উঠল নুসরাত। হাত নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এক বিন্দু হাত নড়ল না ওই স্থান থেকে। চোখ খুলে সামনে তাকাতেই কোনো আলোর রোশনি দেখা পেল না। মাথা তুলে আশেপাশে চোখ বুলালো। গাড়ি অস্বাভাবিক ব্যথায় ঘাড় নাড়ানোর ক্ষমতা প্রায় নেই। অনাকাঙ্ক্ষিতভাবে মুখ দিয়ে বের হয়ে আসলো কিছু ব্যথাতুর শব্দ। চোখের পাপড়ি ঝাপটালো দু কয়েকবার। চোখ অন্ধকার শুয়ে আসতে সব কিছু এবার পরিষ্কার হয়ে আসলো। নাকে ভ্যাপসা কিছু একটার গন্ধ নাগলো। ছোট ছোট চুলগুলো ঘামের সাথে আঠার মতো লেগে আছে, যার কিছু অংশ নাকে আর কিছু অংশ চোখে উড়াউড়ি করছে। নুসরাত বেমালুম ভুলে বসে আছে, তার হাত বাঁধা। আবারও চুল সরানোর বৃথা প্রচেষ্টা করার জন্য হাত নাড়াতে মাথার আঠালো হাত তাই আত্মবাধা। আবারও চুল সরানোর বৃথা চেষ্টা করার জন্য হাত নাড়াতেই মাথায় আটলো, তার হাত তো বাঁধা। চুল নাকের ভেতর ঢোকাই কিছু একটা হচ্ছে। নুসরাত হাঁসফাঁস করে উঠল, হাত খোলার চেষ্টা করলো, হলো না। এবার পা নাড়তে যাবে, তাও বাধা চেয়ারের সাথে। দীর্ঘশ্বাস ফেল। এখন মহা বিপদে পড়েছে সে। সেকেন্ডের মধ্যে রাগ চড়ে বসলো মাথায়। কোন গাধা তাকে এভাবে বেঁধে রেখেছে? চিন্তায় হাতের নখ খাওয়ার জন্য হাত নাড়াতেই মনে পড়ল বেঁধে রেখেছে তাকে। অনিশ্চিত কিছুই বুক কাঁপল সামান্য তার। চোখ বন্ধ করে চিৎকার করে উঠবে পুরশালী গলার শব্দ ভেসে এলো। তাহলে মিসেসের ঘুম ভেঙেছে? নুসরাতের সেকেন্ড লাগলো না গলার ভয়ে চিনতে। আর সে গলার ভয় শুনি কেউৎকাল চুপচাপ বসে রইল হাত ছুটানোর জন্য। এতক্ষণে মোস্তামুসরিও থেমে গেছে অনেক আগে। দ্বিধা ভরা চোখে যখন নুসরাত সামনে তাকিয়ে, তখন গটগট কিছু শব্দ নুসরাতের কানে ভেসে আসলো। নিজের সান্নিধ্যে কারোর উপস্থিতি পেতেই শক্ত হয়ে আসলো পুরো মেয়েলি শরীর। ঠোঁট দিয়ে ঠোঁট চাপলো নিজেকে স্বাভাবিক রাখার জন্য। মনে মনে শুক্রিয়া আদায় করলো আলো জ্বালানো নয় বলে। নুসরাতের শুক্রিয়া আদায় শেষ হতেই রুম জুড়ে জ্বলে উঠল তীব্র আলোর রোশনির ছটা। চোখ খিচে নিল সে। হঠাৎ এত আলো সহ্য করতে পারল না অক্ষিপট। নিজেকে স্থির করে নিয়ে চোখ খুলল যখন, তখন আরুষকে নিজের সামনে বসা দেখল। চেয়ারের পিছনে কিছুটা সরানোর জন্য গা দিয়ে ধাক্কা দিতে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিবে। আরুষ এক হাতে তা টেনে ধরল, দাঁড়ালো পুরুষালী চোয়ালে হাত বুলিয়ে নিয়ে সামান্য হাসল। নুসরাতের গায়ের ভরে সামান্য পরিমাণ চেয়ার পেছনে সরাতেই তার টেনে ধরে নিজের একদম সন্নিকটে নিয়ে আসলো। সাবধানী কণ্ঠে নিজস্ব ভঙ্গিমাই বলে উঠল, নড়চড় বন্ধ কর, নাহলে লাত্তি খাবি। নুসরাতের চোয়াল ঝুলে গেল। চুপসানো মুখে যখন কিছু বলতে নিবে আরও হাত তুলে থামিয়ে দিল। উজ্জ্বল শ্যামলা মুখখানা কালো করে সোজাসুজি প্রশ্ন ছুঁল, কারোর সাথে পড়ে গিয়ে লিপ্ত ছিলে? নুসরাত চোখ উল্টালো। আরুষকে ভেঙচি কাটে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নিবে আরও স্টেপ মেরে দিল নুসরাতের মুখে। অনীহা নিয়ে দুহাত উপরে তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে নুসরাতকে ঠাট্টা করে বলে উঠল, তোর কথা শুনতে ইচ্ছা করছে না এখন, তুই না হয় চুপ করেই থাক। নুসরাত চোখ বড় বড় করে আরুষের পানে তাকিয়ে থাকলো। আরুষ নিজের বলিষ্ঠ এক হাত বাড়িয়ে বড় আঙ্গুল দিয়ে নুসরাতের গাল স্পর্শ করলো। ছোট ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে নিজের কথার সুর বদলে ফেলল। ভিন্ন স্বরে বলে উঠল, তোর চুলগুলোকে আমি ঘৃণা করি। নুসরাত কপালে ভাঁজ ফেলে চুপচাপ শুধু লক্ষ্য করলো তার সামনে বসা সুটাম দেখি লোকটাকে। মনের ভিতর কিছু বলার ইচ্ছে জাগলেও তা চাপা দিতে হলো টেপের জন্য। আরুষের হাত থেকে নিজের মুখ রক্ষা করার জন্য অন্য পাশে তা ঘুরিয়ে ফেল। আরুষ তা দেখে হেসে ফেল শব্দ করে, আর তাতেই গালের বাঁ পাশ দিয়ে গর্তের সৃষ্টি হলো। হাসতে হাসতে যখন টেপ খুলে দিবে নুসরাত মুখ থেকে ইরহাম এসে প্রবেশ করলো সেখানে। অবাক নয়নে দুজনেই উপনিষ চোখ বোলালো। তার পিছু পিছু এসে প্রবেশ করলো মাহাদি। কপালে এখনও প্লাস্টার স্থায়ী। দুজনের বোকার মতো তাকিয়ে থেকে লক্ষ্য করলো আরশের হাসি। গতকাল এই লোকিত
তাদের দুজনকে হয়রান করে ফেলেছিল এই মহিলার জন্য। আর আজ এই লোক হে হে করে রুম কাঁপিয়ে হাসছে বইয়ের সামনে বসে। এই দুজনের সমস্যা কি? সবাইকে টেনশন দিয়ে মারবে নাকি? ভেতরে ভেতরে সব কিছুই ঠিক দুজনের মধ্যে। তাদের অবাক হয়ে লক্ষ্য করার মধ্যে কানে ভেসে আসলো নুসরাতের কর্কশ কণ্ঠ। সে বলছে, হয়েছে, আর হাসতে হবে না। একটা মানুষের হাসি এত বাজে কিভাবে হয় তা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। আরুষের হাসি আরও দীর্ঘ হলো। নুসরাতের কথায় সে ভ্রুক্ষেপই করল না। নিজ মনে হাসলো অনেকক্ষণ, অতপর নড়েচড়ে বসে আগের জায়গায় ফিরে গিয়ে শক্ততার সহিত জিজ্ঞেস করলো। তুই পরকীয়া করেছিস? নুসরাত নির্বিকার চিত্রে আরুষের চোখে চোখ রেখে রইল। নিচে প্রশ্ন ছিল। কিসের পরকিয়া? আরুষ ঘন ঘন শ্বাস ফেলে নুসরাতকে সাবধানী বাণী দিল। মিথ্যা বলবি না, তুই রিলেশনে ছিলি না? নুসরাত মাথা নাড়ল বোঝার মতো করে, নির্দ্বিধায় স্বীকারোক্তি দিল। তো আমি অস্বীকার করেছি কখন? আরুষ গর্জে ওঠার মতো করল। রাগিয়ে চোখ নুসরাতের উপনিস ভুলিয়ে এক হাতে নুসরাতের গাল চেপে ধরল। দাঁতের পাটি একটার সাথে অন্যটা চেপে ধরে কর্মর করে আওড়ালো। বেইমান মহিলা, জামাই থাকতে পরকীয়া করিস? জানে মেরে ফেলবে একদম। নুসরাতের অনুভূত হলো আরুষের হাতের চাপে মুখের ভেতরে কোষগুলো কর্মর করে ভেঙে যাবে। তবুও তার পরোয়া না করে মুখ নাড়ালো। চোখ দুটো উল্টে আরুষকে ভেঙিয়ে নুসরাত ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলে ওঠে, জানে মেরে ফেলবো একদম। কথা শেষ হওয়ার পূর্বেই আরও জোরে চাপ পড়ল গালে। ব্যথায় চোখ খিচে নিল সে। তবুও আরুষের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হলো না। ইরাম আর মাহাদিকে চোখের ইশারায় বের হতে বলল রুম থেকে। তার বের হতেই আরুষ রাগে হিসিস করতে করতে বলল, মরার শখ জেগেছে তোর? একদম জানে মেরে ফেলবো নুসরাত, দেখবো না তুই আমার সামনে। বেয়াদব মহিলা, জামাই থাকতে পরকীয়া করিস? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল। কে জামাই? আরও শীতল কণ্ঠে নুসরাতকে কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলে উঠল, আমি। ততক্ষণে হাত স্থায়ী গালে। নুসরাত ব্যথা সহ্য করতে না পেরে নিজের মাথা দিয়ে আরুষের মাথায় আঘাত করার চেষ্টা করলো। রাগী কণ্ঠে চিৎকার করে বলে উঠল, তুই আমার কচুর জামাই। নাসির সাহেব আর ইসরাত বাড়ির বাইরে বের হয়েছেন সামনেই গ্রোসারি শপে যাওয়ার জন্য। ইসরাত রেডি হয়ে আসতে আসতে নাসির সাহেব তার দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। সৈয়দ বাড়ির ফটক পার করে যেতেই নিবে। জাইন পেছন থেকে গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়ান। ইসরাত পিছু ফিরে তাকানোর আগে জাইন দ্রুত পায়ে এগিয়ে আসলো। কোনো কথা ছাড়া এক হাত দিয়ে চেপে ধরল মেলি নরম হাত। ইসরাত থমকে দাঁড়ালো। চোখ উপরে তুলতে জাইন ইশারা করলো সামনে পা বাড়ানোর জন্য। ইসরাত কতক্ষণ নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে নিজেকে স্বাভাবিক করলো। ঢোক গিলে অগ্রসর হলো সামনের দিকে। জাইন কোনো কথা বলল না, চুপচাপ মাথা নিচু করে চলা ইসরাতের মিষ্টি মুখের দিকে একধানে তাকিয়ে রইল। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই তার গালে পড়ল পরপর বাজি দুটো থাপ্পড়। তারপর থেকে পিনপতন নীরবতা। বদ্ধ রুমে চুপচাপ দাঁড়িয়ে ইরহাম মাহাদি। কোনো শব্দ ব্যয় করেনি দুজন। বুঝেছে কথা বলে তাদের উপর নুসরাতের রাগ ঝাড়বে এই লোক। তাই চুপ থাকা স্ত্রীও মনে হয়েছে দুজনই নিকট। আরুষ এখনও নিজের জায়গায় চুপচাপ বসে সামনের ভদ্র মহিলাকে একমনে দেখছে। নুসরাত থাপ্পড় খাওয়ার পর থেকে মুখে কুলুপ এঁটেছে। গালি দিতে চায়নি সে, আসলে দিতে চাইছিল কিন্তু মনে মনে। সেটা স্লিপ অফ ঠ্যাং হয়ে মনে মনে না হয়ে জোরে জোরে বের হয়ে গেছে। এতে তার বেচারির দোষ কি? দোষ তো মুখের, তাই না? তাহলে এই ব্যাটা তাকে এত জোরে মারল কেন? তাই আবারও মুখ ফসকে ভুল করে বের হওয়ার ভয়ে ঠোঁট চেপে ধরে বসে আছে। তার নাজুক গালে আর থাপ্পড় খেতে চাচ্ছে না এই মুহূর্তে। জন্মের পরে এই প্রথম এত থাপ্পড় খেয়েছে মনে হয় সে। কিভাবে তার মতো একটা মেয়েকে এই লোক ধুপধাপ করে মারছে? জামাই তো হয়েছে, তো কি মাথা কিনে নিয়েছে নাকি? এই আরশ ব্যাটাকে একটা শিক্ষা না দিলে সে নুসরাত নাচি না। এ নিয়ে গুনি গুনি তাকে এই ব্যাটা 15টা থাপ্পড় মেরেছে, সব ফিরিয়ে দিবে সে। গালিগালাজ শব্দটাই পছন্দ না আরশের। সে নিজেও গালি দেয় না
আবার তার সামনে কেউ গালি দিক সেটাও সে পছন্দ করে না। এতে রাগ হয় প্রচুর। বর্তমানে তার চোখের সামনে নিস্তব্ধ হয়ে বসা নুসরাতের কিয়ৎকাল পূর্বে গালি শুনে রাগ বিরক্তি দুটোর একটাই ইচ্ছে হচ্ছে না। এতেও সে মহাবিরক্ত। কেন রাগ হচ্ছে না, কেন বিরক্ত আসছে না এই বেয়াদব মহিলার উপর? সূক্ষ্ম গলা ভেজানোর জন্য ঢোক গিলে নিল। তাতে গলার অ্যাডামস অ্যাপেলস উপর নিচ বিট হলো। নিষ্প্রাণ চোখে স্থির চেয়ে থাকলো বাজ পাখি নাই মেলি মুখখানার দিকে। থাপ্পড় খাওয়ার জন্য গালে কিছুটা দাগ পড়েছে, সেদিকেই তার চোখ বারবার ঘুরে গিয়ে দৃষ্টিবদ্ধ হলো। নুসরাত বসে থাকতে থাকতে বিরক্ত হলো এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে। এর মানে এই না আজ সারাদিন এইভাবে বসে থাকবে সে। তাই নিজের বদ্ধ মুখ খুলল কষ্ট করে। গাল দুটো অসাড় হয়ে আছে। নিজের রাগ ভেতরে চেপে সোজাসুজি বসে প্রশ্ন ছুঁল। এই ভাই, আপনার সমস্যা কি? আরুষ কথা বলল না। স্ত্রী নিজের জায়গায় থাকলো, কিন্তু চোখের মনি মুখ থেকে সরে এসে তার নাকে গালে স্থির হলো। নুসরাত অদম্য রাগ দাঁতের নিচে চাপা দিয়ে দাঁতে দাঁত চেপে কোনো রকম জিজ্ঞেস করলো, কি সমস্যা কি আপনার? এমন করে বসে আছেন কেন? আচ্ছা বাদ দিন, আপনি বসে থাকেন এইভাবে, যেতে দিন আমায়। আমার তো একটা মান সম্মান আছে। সারাদিন এইভাবে বাইরে থাকলে মানুষ ভালো বলবে না তো।